সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির। ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি জানাতে আগামী 1 জুন যার যার অবস্থান থেকে সারা দেশে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি। এরপর জানিয়ে দিব আনার হত্যার মূল পরিকল্পনাকারী কে এই শাহীন। এদিকে ঠিকাদারের জালিয়াতি উধাও হয়ে গেছে 1100 কোটি টাকার সার। জানিয়ে দিব নির্বাচনে হেরে আওয়ামী লীগ নেতা বললেন ইভিএম ভুয়া। পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ ইভিএমকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভুয়া বলার চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। এরপর থাকছে রাইসিকে বিদায় জানাতে ইরানের 68 দেশের প্রতিনিধি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে। বুধবার 22শে মে রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। এদিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছে 68 দেশের প্রতিনিধি। এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তের দায়িত্ব গ্রহণ ভালোভাবে নিচ্ছে না চীন। তাই ভূখণ্ডটির উপর চীনের অধিকার নতুন করে জানান দিতে মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার 23শে মে তাইওয়ান দ্বীপের চারপাশে এই ব্যাপক মহড়া শুরু করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় চীনের এই মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তির সতর্কতা বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে তার আগে বন্ধু, আপনি জানিয়ে দিন কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির। ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি জানাতে আগামী 1 জুন যার যার অবস্থান থেকে সারা দেশে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি। বুধবার 22শে মে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ আহ্বান জানান। বিবৃতিতে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার সহ সাম্রাজ্যবাদী মদত রুখে দাঁড়ানো ও প্যালেস্টাইনি জনগণের সঙ্গে সংহতি জানাতে আগামী শনিবার 25শে মে বিকালে দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া জেলা উপজেলায় বিকেল 4টা থেকে রাজপথে নেমে সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সহ তার সহযোগীদের মদদে ইসরায়েলে প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বারবার সোচ্চার ছিল। মহান মুক্তিযুদ্ধ প্যালেস্টাইনের বীর জনগণ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল। এদিকে জাতীয় সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত, পাচারের টাকা ফেরত, খেলাফি ঋণ উদ্ধার, লুটপাট দুর্নীতি বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তি, মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেট সহ 7 দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে 30শে মে পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো বিবৃতিতে দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থা বদলানো এবং এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। গণতন্ত্রহীনতা, লুটপাট তন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে। আনার হত্যার মূল পরিকল্পনাকারী কে এই শাহীন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার 57 হত্যার পরিকল্পনা হয় বহু আগেই। সে অনুযায়ী কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের ট্রিপ্লাক্স ফ্ল্যাটে ভাড়া করেন মূল পরিকল্পনাকারী এমপির বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। আগে থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীর সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর বাংলাদেশ থেকে ওই ফ্ল্যাটে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহকে, যেখানে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। তদন্ত সংশ্লিষ্ট ডিবি জানিয়েছেন, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহীন। তিনি এমপি আনারের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার। ওই আখতারুজ্জামান যুক্তরাষ্ট্র প্রবাসী এবং মার্কিন পাসপোর্টধারী। ঝিনাইদহের কোটচাঁদপুরে তার বাড়ি। কোটচাঁদপুরের পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই তিনি। পরিকল্পিতভাবে আনারকে যে হত্যা করা হয়েছে তার প্রমাণ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। এই ঘটনা তদন্ত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ
সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বলেছেন, আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে ওনাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, পূর্ব কলকাতার নিউটাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনার উঠেছিল সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সদীপ কুমার রায়ের। সদীপের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল আখতারুজ্জামান নামের এক ব্যক্তি। আখতারুজ্জামানই ওই ফ্ল্যাটে আনোয়ারুল আজিমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার নিউটাউনের অভিজাত আবাসিক এলাকার সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে গতকাল তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া গেছে বা রক্তের দাগ পাওয়া গেছে কিনা সেই বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি অখিলেশ চতুর্বেদী। তিনি বলেছেন, পুলিশের ফরেনসিক বিভাগ তদন্তের কাজ শুরু করেছে, তদন্তে অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আনারের সঙ্গে কয়েকজন ব্যক্তি এই ফ্ল্যাটে এসেছিল জানিয়ে অখিলেশ চতুর্বেদী বলেন, তারা কবে বেরিয়ে গেলেন সে বিষয়ে আমরা তদন্তের স্বার্থে এখনো কিছু বলতে পারছি না। এতটুকু বোঝা যাচ্ছে যে 13 মে এখানে তিনি এসেছিলেন, তবে তার আগেও এসেছিলেন কিনা সেটা আমরা এখনো জানি না। আনোয়ারুল আজিমের হত্যা করা দেহ খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে কিনা সে বিষয়েও কিছু বলতে চাননি সিআইডি প্রধান। ঠিকাদারের জালিয়াতি উধাও হয়ে গেছে 1100 কোটি টাকার সার। বন্দর থেকে খালাসের পর উধাও হয়ে গেছে সরকারের আমদানি করা প্রায় 1,40,000 মেট্রিক টন রাসায়নিক সার। বিদেশ থেকে আমদানি করা এই সার পরিবহনের দায়িত্ব পেয়েছিল মেসার্স কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি। তবে চুক্তির পর 2 বছর পার হলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে বিএডিসি বুঝিয়ে দেননি এই ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 1,115 কোটি টাকা। এরই মধ্যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সিএজি আওতাধীন কৃষি ও পরিবেশ অডিটর অধিদপ্তরের নিরীক্ষায়ও এই প্রমাণ মিলেছে। তা সত্ত্বেও খোয়া যাওয়া সার উদ্ধারের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি বিএডিসি। চুক্তি অনুযায়ী সময়মতো সার বুঝিয়ে না দিলে জরিমানার বিধান থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এমনকি এই নিয়ে কথা বলতেও অনীহা সংস্থাটির কর্মকর্তাদের। সেই সুযোগে অফিস বন্ধ করে হাওয়া হয়ে গেছেন ঠিকাদার। এ বিষয়ে কথা বলার জন্য 1 সপ্তাহ ধরে কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মোকলেসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তিনি ফোন রিসিভ করেননি। ঢাকার মতিঝিলে অবস্থিত তার অফিসে গেলে সেখানে বন্ধ পাওয়া যায়। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন লিখে পাঠানো হলেও তিনি উত্তর দেননি, যদিও তিনি হোয়াটসঅ্যাপে সক্রিয় রয়েছেন। তবে কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি মতিঝিল অফিসের এক কর্মকর্তা কালবেলাকে জানান, প্রতিষ্ঠানটির এমডি মোকলেসুর রহমান অফিসে আসেন না। প্রায় 2 বছর ধরে কোনো কাজও নেই। এজন্য অনেক কর্মকর্তাকে চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে। অফিস এক ধরনের বন্ধ বললেই চলে। নির্বাচনে হেরে আওয়ামী লীগ নেতা বললেন ইভিএম ভুয়া। পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ ইভিএমকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভুয়া বলায় চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনের ছোট ভাই। নির্বাচনের পর ভোট গণনা শেষে পরাজিত অভিজ্ঞতা সেই ইভিএমকে ভুয়া আখ্যা দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ পোস্ট করে নতুন আলোচনায় এসেছেন। একজন আওয়ামী লীগ নেতা হয়ে সরকারি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণকে কিভাবে ভুয়া বলেন, এমন প্রশ্ন সবার মুখে। জানা গেছে, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2য় ধাপে সারা দেশের মধ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার 21 মে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন এর মাধ্যমে 45 কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় 3 জন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ ঘোড়া প্রতীক, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বাকিবিল্লাহ আনারস প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘটনার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ নিজেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়ী করেন। বললেন, সরকার ভুয়া করলে তার সমালোচনা করা ভিন্ন রকম কিছু নয়। এ বিষয়ে ইউএন ও সরকারি রিটার্নিং অফিসার নাজমুল নাহার বলেন, ইভিএম এর মাধ্যমে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই বিষয়ে কোনো প্রার্থীর কোনো অভিযোগ পাননি। রাইসিকে বিদায় জানাতে ইরানের 68 দেশের প্রতিনিধি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে। বুধবার 22 মে রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। এই দিনে রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছেন 68 দেশের প্রতিনিধি। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোকবার, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা।
কর্মকর্তারা। সংকটকালে ইরানের পাশে থাকায় বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা। জানাজায় অংশ নেয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্ব মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল খামেনি তেহরানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন। ওই দিন রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজায় লাখো মানুষ কালো পোশাক পরে অংশ নিয়েছেন। জানাজা শেষে তার কফিন ছুঁয়ে শোক প্রকাশ করেছে অসংখ্য মানুষ। অনেকে তাদের রুমাল কফিনে ছুঁড়ে ছোঁয়া নেন। এ রুমালে চুমু খেয়ে আবেগপ্রবণ হয়ে যান। গত সোমবার দুর্ঘটনায় প্রায় 16 ঘন্টার পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটি বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমি আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি কেউই আর বেঁচে নেই। সবকিছু স্বাভাবিক থাকলে আজ বৃহস্পতিবার 23 মে রাইসিকে চিরনিদ্রায় শায়িত করা হবে।